আজ আমার বরের বিয়ে। ভুল বললাম, আজকের পর সে শুধু আমার বর নয়, আমার সতীনেরও বর হবে। সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিলাম তাকে। শ্যামলা রঙের লম্বা মানুষটাকে সাদা পাঞ্জাবিতে বেশ লাগছে। বিয়ের পাগড়ি মাথায় পরিয়ে দিতে চাইলাম, সে একটু বিরক্তির সাথে বলে উঠল, হয়েছে তো, আমি কি প্রথম বিয়ে করতে যাচ্ছি? প্রথম বিয়েতে তো পাগড়ি পরার সৌভাগ্য হয়নি, তাই এখন যখন সুযোগ পেয়েছো পরে নাও। কথাটা বলতে গিয়ে গলাটা কেমন যেন ভারী হয়ে আসলো আমার। নিজেকে কোনো মতে সামলে নিলাম। শাশুড়িমা পাশের ঘর থেকে বেশ তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি কর বাবা, দুপুর হয়ে যাচ্ছে, দূরের রাস্তা, বউ নিয়ে আবার ফিরে আসতে হবে তো, রাত হয়ে গেলে আবার ঝামেলা, নিয়ম কানুনের ব্যাপার স্যাপারও তো আছে তাই না? প্রথমে যদি আমার কথা মতো চলতি তাহলে এই অলক্ষীর মুখ দেখা লাগতো না। এতদিনে নাতি নাতনিদের মুখ দেখে ফেলতাম। কপাল খারাপ আমার, যাওয়ার সময় এই অলক্ষীর মুখ দেখে যেন বের হইতে না হয়, খেয়াল রাখিস। হয়েছে তো মা, আজও এইসব নাই বা বললে? তোমার কথা মতোই তো সব হচ্ছে, বেচারিকে এখন একটু শান্তি দাও, একটু ধমকে সুরে বলে উঠল বিজয়। আমি বিজয়ের মুখে আঙুলের স্পর্শে চেপে ধরলাম, থাক না, শুভ কাজে যাচ্ছ, মায়ের সাথে এভাবে কথা বলো না, উনি আবার কষ্ট পাবেন। আমার এসব রোজ শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট হয় না। সত্যি করে বলো তো, তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? না সত্যি? আমাকে একটু জড়িয়ে ধরবে, আজকে তো তুমি শুধু আমার, কালকে থেকে তুমি তো ভাগ হয়ে যাবে। এইটা বলে আর নিজেকে সামলাতে পারলাম না, কেঁদেই ফেললাম। দেখো, তুমি এমন করলে কিন্তু আমি সত্যি বিয়ে করতে যাব না। আমি কিন্তু এমন প্রস্তাবে কখনোই রাজি ছিলাম না, শুধু তোমার কথায় রাজি হয়েছি। তবে তুমি এটাও জেনে রাখো, বিয়ে হয়তো করছি, বাট তাকে আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি শুধু তোমাকে ভালোবাসি। বিজয় আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বড় ননদ এসে আমাদের এই অবস্থা দেখে মুখ বেঁকিয়ে বলতে লাগলো, তোমাদের নাটক শেষ হলে এবার এগোতে পারি? বেলা 12:30 বাজে, নাটক দেখতে দেখতে আর ভাল লাগে না। বিজয় আমাকে ছেড়ে দিল। আমি চোখ মুছে বিজয়কে বিদায় জানালাম। জানলা দিয়ে ওদের গাড়িতে উঠতে যাওয়া দেখছিলাম। যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হলো ঠায় দাঁড়িয়েছিলাম। ওরা যাওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আহ, কি কষ্ট, এত কেন কষ্ট হচ্ছে আমার? বিজয় তো বলেছে সে বাধ্য হয়ে বিয়েটা করছে, ভালোবেসে তো নয়। আর বিয়ে করতে তো আমিই রাজি করিয়েছি, সে শুধু আমাকেই ভালোবাসে। নতুন বিয়েটা তো শুধুমাত্র একটা সন্তানের জন্য, একজন উত্তরাধিকারের জন্য। যদি আমি একজন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখতাম তাহলে হয়তো এই দিনটা কোনো দিনও আমার জীবনে আসতো না। আজ পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে, যেদিন প্রথম বিজয়ের সাথে দেখা হয়েছিল। ইস, কি বাজে পরিস্থিতিতে পড়েছিলাম সেদিন। ভার্সিটিতে ঢুকতেই উষ্টা খেয়ে পড়ে গিয়ে জুতো জোড়া গেল ছিঁড়ে। সবাইকে অট্টহাসি, আমি খুব লজ্জা পাচ্ছিলাম। আসলে জুতো ছেঁড়াতে যতটা না লজ্জা পাচ্ছিলাম তার চেয়ে বেশি লজ্জা পাচ্ছিলাম ওই ছেলেগুলোর সামনে এমনভাবে পড়ে যাওয়াতে। ওরা অনেকগুলো ছেলে একজন আরেকজনের সাথে বলা বলি করছে। এভাবে হাসার কি হলো? একজন মানুষ পড়ে গেছে কোথায়, তোরা হেল্প করবি? সেটা না করে তোরা হাসছিস। আরে হাসছি কি সাধে নাকি? দেখ না, মেয়েটার জুতো ছিঁড়ে গেছে। আর এই জুতো যে আরও কতবার ছিঁড়েছে হিসাব নেই। দেখ, জুতো জোড়াতে খালি সেলাই আর সেলাই। 150 টাকার জুতোয় সেলাই 150টার কম হবে না। আরে মনে হয় হাড়কিপটা জাত, মনে হয় ময়লার ডাস্টবিন থেকে উঠে এসেছে। এইটারে তো আমি প্রতিদিন দেখি এক জামা পইরা আসতে। ধুইতে ধুইতে জামার রং নষ্ট হয়ে গেছে, তাও নতুন জামা বানায় না। চাওয়ালা চা দিতে দিতে বলল, মেয়েটা অনেক কষ্ট করে লেখাপড়া করে, মা নাই বাপ ঘরে পড়া। এই মেয়েটা দর্জিগিরি আর টিউশনি কইরা অনেক কষ্টে নিজের পড়ালেখা করে আর সংসার চালায়। আমি তো ভেবেছিলাম এইটা হাড়কিপটার বাচ্চা, কিন্তু এখন তো শুনছি একদম ফকিরের বাচ্চা। হা হা। কথাটা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অনেক কষ্ট করে উঠে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, এই যে শুনুন, মানুষের দরিদ্রতা নিয়ে মজা করবেন না। আমি গরিব, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, আমি আপনাদের মতো দামি জামা কিনতে পারি না, প্রতিদিন নতুন নতুন জামা পরার সামর্থ্য আমার নাই। এটা কি আমার অন্যায়? এক জুতা যতদিন পারি সেলাই করে পরি, কারণ যেই 150 টাকা দিয়ে আমি নতুন জুতো কিনবো সেই 150 টাকা দিয়ে আমার 2 দিনের বাজার চলে। তাই 10 টাকা দিয়ে সেলাই করে নিলে আমার খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু যদি সময় মতো বাবার মুখে খাবার আর ওষুধ তুলে দিতে না পারি তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমার পৃথিবীতে শুধু বাবা ছাড়া আর কেউ নেই। এই যে এত কষ্ট করছি কেন জানেন? মনে একটা বড় আশা নিয়ে, যদি কখনো লেখাপড়া করে একটা ভালো চাকরি করতে পারি তাহলে বাবাকে নিয়ে একটু ভালো মন্দ খেয়ে বেঁচে থাকবো। আপনারা বড়লোক ঠিকই, কিন্তু আপনাদের মনটা অনেক ছোট।
মানুষকে সাহায্য করতে না পারলে কষ্ট দেওয়ার অধিকার আপনাদের নাই, মনে রাখবেন কথাটা। আমি যখন এই কথাগুলো বলছিলাম ছেলেগুলো আমার দিকে হা হয়ে তাকিয়েছিল, কোনো কথা বলা বা তর্ক কিছুই করেনি। তবে একটা জিনিস খেয়াল করেছিলাম, সব ছেলেদের মধ্যেও একটা চশমা পরা ছেলে চুপ ছিল। যখন সবগুলো ছেলে আমাকে নিয়ে মজা করছিল তখন ওই চশমা পরা ছেলেটা তেমন কিছু করেনি। সে ফোন টিপা নিয়ে ব্যস্ত ছিল বলেই হয়তো তেমন কিছু করেনি, অথবা হতে পারে খুব ভদ্র। যখন আমি কথাগুলো বলছিলাম সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। খুব কেঁদেছিলাম সেদিন, ক্লাস না করে বাড়ি ফিরে এসেছিলাম। পরের দিন যখন ভার্সিটিতে গেলাম চশমা পরা ছেলেটা আমার দিকে এগিয়ে এসে বলল, সরি। কেন? কালকের ব্যাপারটার জন্য? আপনি তো কিছু করেননি, তাহলে ক্ষমা চাচ্ছেন যে? আমার ওদেরকে থামানো উচিত ছিল, ওরা যখন হাসাহাসি করছিল আমার বাধা দেওয়া দরকার ছিল, বাট আমি তা না করে চুপ ছিলাম। তাতে কি, ওরা তো আর মিথ্যে কিছু বলেনি, শুধু আমার কাছে শুনতে খারাপ লাগছিল। যদি আমি আপনাকে কিছু দেই নেবেন? আমাকে দেখে কি আপনার খারাপ মেয়ে মনে হয়? আমি কখন বললাম আপনি খারাপ মেয়ে? বলেননি, তবে বিনা কারণে অপরিচিত কাউকে কিছু দেওয়া অবশ্যই কোনো ভালো লক্ষণ হতে পারে না। আপনি আমাকে ভুল বুঝছেন, সেটা হলে খুশি হব। এই বলতে বলতে ক্লাসে ঢুকে গেলাম। ইদানিং এই ছেলেটা আমার পেছনে লেগেই থাকে, আমি যখন টিউশনিতে যাই তখন ওই পথে দাঁড়িয়ে থাকে। ভার্সিটিতে গেলে জোর করেই কথা বলে, কি চায় আমার কাছে? আমার আশেপাশে ঘোরাফেরা, আমাকে আর চোখে দেখা, আমি কোথায় যাই নজর রাখা। কেন করে এইসব? যা খুশি করুক, তাতে আমার কি? এক সপ্তাহ পর দরজায় এসে কে যেন নক করলো। আমি বললাম ভেতরে আসুন। আমার বাসায় সারাদিন অনেক মানুষই আসে, কাপড় বানাতে দিয়ে যায়, বানানো হলে নিয়ে যায়। তাই কে এসেছে না দেখেই ভেতরে আসতে বললাম। মানুষটা ভেতরে আসতেই চমকে উঠলাম, আপনি? তুমি এক সপ্তাহ ধরে ভার্সিটিতে যাও না কেন? আপনি বাসা চিনলেন কিভাবে? সেই চাওয়ালার কাছ থেকে? কি চান আপনি? তুমি ভার্সিটিতে যাও না কেন আপাতত এইটুকুই জানতে চাই। আমার বাবা মারা গেছে এক সপ্তাহ আগে। কিভাবে? অসুস্থ তো অনেক দিন। ওই দিন হঠাৎ করেই। এখন কি হবে? কিভাবে একা একা থাকবে? কি আর হবে, কপালে যা আছে তাই হবে। আপনি এখন প্লিজ চলে যান, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাবে আমার সাথে? কোথায়? আমার বাড়িতে। আপনার বাড়িতে গিয়ে কি করব? আমার সাথে থাকবে? হা হা, ভালোই মজা করেন। মজা না, সত্যি বলছি। কোনটা সত্যি? আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। ভালোবাসা গরিবের জন্য না। দরজায় আবার কে যেন টোকা দিল, ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। কেউ দেখলে আবার কি ভাববে কে জানে। যেমনটা ভয় পাচ্ছিলাম ঠিক তেমনটাই হলো। মানুষ বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার বেলাতেও হলো তেমন। দরজা খুলে দেখি বাড়িওয়ালা চাচা, সাথে আরও দুজন ছেলে, তমাল আর সুজন। বাড়ির সামনে আরও অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমি কিছু বলার আগেই তমাল আর সুজন ঘরে ঢুকে বিজয়কে শার্টের কলার ধরে বাইরে বের করলো। আমি বললাম, কি হয়েছে? ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন? ওনার দোষ কি? কি দোষ জানিস না? দিন দুপুরে পুরুষ মানুষ ঘরে আয়না রাখিস, আবার বলিস দোষ কি? কি বলছেন কি এইসব? উনি আর আমি একই ভার্সিটিতে পড়ি। কিছুদিন ধরে ভার্সিটিতে যাই না বলে খোঁজ নিতে এসেছে, আর কিছুই না। বাড়িওয়ালা চাচা বলল, এই ছেলেরা আরও অনেকবার আমি এলাকাতে ঘুরঘুর করতে দেখছি, আজকে হাতে নাতে ধরলাম। তমাল আর সুজন আজকে উঠে পড়ে লেগেছে আমাকে কলঙ্কিনী প্রমাণ করতে। এই দুইটা ছেলে আমাকে খুব উত্ত্যক্ত করত, অবশেষে পাত্তা না পেয়ে পিছু ছেড়ে দিয়েছিল, আর সুযোগ পেয়ে প্রতিশোধও নিয়ে নিচ্ছে। যখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না, তখনই বাড়িওয়ালে চাচি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা কেমন মানুষ? হ্যাঁ, এতদিন ধরে এই মেয়েটা এলাকায় থাকে, কখনো কি খারাপ কিছু দেখেছেন? আজ একজন ছেলে বাসার ভিতরে ঢুকতে দেখে বাসায় এসে এমন হইচই শুরু করেছেন। সদ্য মেয়েটার বাপ মারা গেছে, এই মেয়েটার মনের উপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখেছেন? আর ছেলেটা এসেছে তো বেশিক্ষণ হয়নি। আজ এই মেয়েটার কেউ নেই বলে আপনারা বিনা দোষে তাকে দোষী করছেন, অথচ যখন আপনাদের নিজের মেয়েরা স্কুল বা কলেজ থেকে কোনো বন্ধু নিয়ে আসে তখন তো আপনারা সেটা খুব সহজেই মেনে নেন। একজন মানুষ খোঁজ নিতে আসতেই পারে, তার মানে এই না যে তার সাথে মেয়েটির কোনো বাজে সম্পর্ক আছে। মেয়েটির কেউ নেই বলে আপনারা এমন করছেন। ভেবে দেখেন, কালকে আপনিও হয়তো থাকবেন না আপনার মেয়ের পাশে, তখন কি হবে ভেবে দেখেছেন? বাড়িওয়ালি চাচির কথা শুনে সবাই যার যার মতো চলে গেলেন। এই যাত্রায় চাচির জন্য বেঁচে গেলাম। আমি সবার সামনে বিজয়কে চলে যেতে বললাম। ও কি জানি বলতে চাইলো, আমি না শুনে ঘরের ভেতরে চলে আসলাম। তারপর থেকে বাড়িওয়ালি চাচির সাথে আমার একটা অন্যরকম ভালো সম্পর্ক তৈরি হলো। উনি আমার ভালো মন্দ খোঁজ রাখতেন। প্রায় 1 মাস পর ভার্সিটিতে আসলাম।
আমাকে নিয়ে মজা করা ছেলেগুলো এখন আমাকে দেখলে অন্যদিকে ফিরে থাকে, যেন আমার দিকে তাকাতে তারা লজ্জা পায়। তাদের চোখে আমি অপরাধবোধ দেখতে পাই। ক্লাস শেষে মাঠের এক কোণে একাই বসেছিলাম। এত বড় দুনিয়াতে আমার কেউ নেই ভেবেই মাঝে মাঝে আমার খুব হাসি পায়। একটা বান্ধবী আছে কুইন নামে, তাকেও আজ দেখছি না, মনে হয় আসেনি। আমার মোবাইলও নেই যে ফোন করে খবর নেব। আসলে আমি গরিব বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করে না। হঠাৎ বিজয় পাশে এসে বসলো। আমি ওখান থেকে চলে আসতে চাইলে ওড়না ধরে থামিয়ে দিল। আমি রেগে গিয়ে বললাম, বাসায় কলঙ্কিনী বানিয়ে শান্তি হয়নি, এখন কি এখানেও কলঙ্কিনী বানাতে চান? সরি। সরি বললে কি সব কিছু সমাধান হয়ে যায়? কি ভাবেন কি নিজেকে? কেন আমাকে খারাপ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আপনার জন্য এখন আমি এলাকাতে মুখ দেখাতে লজ্জা পাই। আমার মান সম্মান নিয়ে টানাটানি লেগে গেছে। গরিব বলে কি আমার কোনো প্রেস্টিজ নেই? আমিও মানুষ, প্লিজ আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি এমনিই মনের ভিতরে অনেক কষ্টের বোঝা নিয়ে আছি, প্লিজ আপনি আমার সেই কষ্টের পরিমাণ আর বাড়িয়ে দেবেন না। দয়া করুন আমার উপরে, দয়া করুন। বিজয় আমার ওড়না ছেড়ে শক্ত করে আমার হাতটা ধরলো, নরম কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসি তোমাকে, তাই এমন পাগলামি করি। তোমার কষ্টের বোঝা বাড়াতে না, তোমার মনকে হালকা করতে চাই। তোমার সব রাগ, অভিমান, কষ্ট, ভালোবাসা সব নিজের করতে চাই। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু বলো না। ভয় পাও যদি আবার নতুন করে কষ্ট পাও এই ভেবে। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। তবে কিসের এত লুকোচুরি? কি চুপ করে আছো কেন? ভালোবাসো না আমায়? আমার কাছে স্বীকার না করলেও নিজের কাছে কি অস্বীকার করতে পারবে? আমি দেখেছি তোমার চোখে আমার জন্য ভালোবাসা। আপনি আমাকে সত্যিই ভালোবাসেন? অনেক ভালোবাসি। কী লাভ ভালোবেসে যদি বিয়েই না হয়? তুমি চাইলে সবই হবে। আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? আমি আমার পরিবারের একমাত্র ছেলে, আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে, তাই আমার কথা তারা ফেলতে পারবে না। তাহলে তাদেরকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। কার কাছে পাঠাবো? তোমার তো কেউ নেই। আমি যাদের বাড়িতে থাকি তাদের কাছেই পাঠাবেন। এখন তো ওনারাই আমার গার্জেন। আচ্ছা তাহলে রেডি থেকো কালকে। আমি মুচকি হাসি দিয়ে সায় জানালাম। সেদিন সন্ধ্যা পর্যন্ত দুজন একসাথে ছিলাম। জীবনের অনেক কথাই একে অপরের সাথে শেয়ার করলাম। পরের দিন বিকেলে কয়েকজন মহিলা আসলো আমাকে দেখতে। আমার হাত দেখছিল, পা দেখছিল, চুল দেখছিল। আমার পরিবারের কথা জানতে চাইলে সবটা খুলে বললাম। আমি তাদের ভাবপাস দেখে বুঝলাম আমাকে তাদের পছন্দ হয়নি। বাড়িওয়ালি চাচি তাদের আপ্যায়ন করলেও তারা মুখে কিছু দেননি। যাওয়ার সময় একজন মহিলা বলে গেল, শোনো মেয়ে, বামুন হয়ে চাঁদ ধরতে যেও না। আমি বিজয়ের সব আবদার মেনে নিলেও এটা মানতে পারবো না। তুমি আমাদের বাসার বউ তো দূরের কথা, কাজের মেয়ে হওয়ারও যোগ্য না। আমার ছেলের আশেপাশেও তোমায় যেন কখনো না দেখি। কথাটা মনে রেখো। কথা শুনে মনে হলো উনি সম্ভবত বিজয়ের মা হবেন। আমি জানতাম আমাকে তাদের পছন্দ হবে না, তাই তাদের কথায় বেশি কষ্ট হচ্ছে না। আগের থেকে প্রস্তুত ছিলাম তো ব্যাপারটার জন্য, তাই হয়তো। অন্যদিকে বিজয়ের মা বোন বিজয়কে বকাবকি করছিল। কি দেখে পছন্দ করলি এই মেয়েকে? না ভালো দেখতে, না কোনো ভালো পরিবারের, থাকে একটা নোংরা বস্তিতে। গায়ের রঙও তো ময়লা। তুই শ্যামলা, আমার ইচ্ছে ছেলের বউ ফর্সা হবে। আমার ছেলের রুচি যে এতটা খারাপ এটা আমার ধারণারও বাইরে ছিল। ছি, মানুষকে মুখ দেখাবো কিভাবে? মা, আমি তো তার রূপকে ভালোবাসিনি, আমি তো তার দারিদ্রতাকে ভালোবেসেছি। আমি তো ভালোবেসেছি তার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টকে। একজন মানুষের কতটা ধৈর্য থাকলে সব অপমান মুখ বুজে সইতে পারে, আমি তো তাকে দেখেই বুঝেছি। কতটা সাহসী হলে একটা সংসারের দায়িত্ব নেওয়া যায়, এটা ওকে দেখে শেখা উচিত। বাবারে, আবেগ দিয়ে গল্প কবিতা চলে, জীবন চলে না। ওই মেয়েকে আমি কোনো দিনও আমার ছেলের বউ হিসাবে মেনে নিতে পারবো না। কিন্তু মা, আমিও যে তাকে ছাড়া আর কাউকে আমার স্ত্রী বলে মানতে পারবো না। তাহলে শুনে রাখ, ওই মেয়েকে বিয়ে করলে তোকে এই বাড়ি ছাড়তে হবে। তুমি যদি চাও তবে তাই হোক, তবুও আমি সুফিয়াকে ছাড়তে পারবো না। রাত বাজে 11টা, কে যেন দরজায় টোকা দিচ্ছে। এত রাতে কে আসতে পারে? এখন তো কারো আসার কথা না। তাহলে ভয়ে ভয়ে দরজা খুললাম। এ কি বিজয়, এত রাতে আপনি এখানে কেন? কেউ দেখলে কি হবে জানেন? যা হবার তাই হবে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরলো। আমিও কেন জানি নিজেকে সামলাতে পারলাম না, জড়িয়ে ধরলাম তাকে। দুজনেরই কষ্ট যে আজ একটাই, পাওয়ার আগেই না হারিয়ে ফেলি। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। তবে চোখ খুলতেই বাড়িওয়ালা আর বাড়িওয়ালিকে দেখতে পেলাম। চাচা তো খুব রেগে গেছেন, কিন্তু বিজয়ের কথায় তিনি মাথা ঠান্ডা করলেন। চাচা, আজ রাতে আমরা বিয়ে করতে চাই, আপনারা কি আমাদের বাবা মা হয়ে পাশে থাকবেন? আমি আমার বন্ধু বান্ধবকে কাজে নিয়ে আসতে বলছি।
কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। সেদিন রাতেই আমাদের বিয়ে হলো। তারপর প্রায় বছরখানেক শ্বশুর বাড়ির সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। একদিন শাশুড়ি এসে খুব কান্নাকাটি করে নিয়ে গেলেন আমাদেরকে বাড়িতে। বাড়িতে তুললেও মন থেকে কখনো মেনে নেননি আমাকে। অনেক কষ্ট সহ্য করেছি, তবুও দিন শেষে ভালোবাসার মানুষকে কাছে পেয়ে সব কষ্ট ভুলেছি। বিয়ের 10 বছর হলেও একটা বাচ্চার মুখ দেখার সৌভাগ্য হয়নি। ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না, তবুও হাল ছাড়িনি। যতটুকু সম্ভব ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ভেবেছিলাম শাশুড়িকে একজন নাতি বা নাতনি উপহার দিয়ে তার মনে জায়গা করে নেব। ভাগ্যের কি পরিহাস, তার হলো না। অবশেষে বাধ্য হয়েই নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে রাজি করিয়েছি। সে রাজি ছিল না, অনেক কসম দিয়ে কান্নাকাটি করে রাজি করিয়েছি। এছাড়া আমার কী বা করার ছিল? আমার সুখের জন্য আমি তো বিজয়কে বাবা হওয়া থেকে বঞ্চিত করতে পারি না। তবে বিয়েতে রাজি করানোর পর শাশুড়ির রাগ আমার উপরে অনেকটা কমে গেছে, সেটা আমি খেয়াল করে দেখেছি। যাই হোক, শাশুড়ির মনে একটু জায়গা পেয়েছি, এটাই বা কম কিসের? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। গাড়ির শব্দে ঘুম ভাঙলো। তাহলে কি বউ নিয়ে চলে এসেছে? গেটের সামনে গিয়ে দেখি শাশুড়িমা বউকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন। আমি বউয়ের মুখটা দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পাচ্ছি না। লম্বা ঘোমটা, তার উপর এত মানুষের ভিড় এড়িয়ে দেখার সুযোগ পাচ্ছি না। এইসব হুড়োহুড়ির থেকে একটু দূরে সরে এসে দাঁড়িয়ে রইলাম। কি দরকার অযথা ভিড় বাড়ানোর? কিছুক্ষণ পর বউকে বরণ করে গাড়ি থেকে নামানো হলো। কে যেন ঘোমটাটা তুললো, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাহ, কি সুন্দর দেখতে! লম্বা ফর্সা, একদম আমার শাশুড়ির মনের মতো। এতদিনে আমার শাশুড়ির ইচ্ছে পূরণ হলো তাহলে। তার খুব ইচ্ছা ছিল তার ছেলের বউ ফর্সা হবে। আমার গায়ের রং ময়লা বলে কত কথাই না শুনেছি। সবাই যখন বলছিল বউ দেখতে অনেক সুন্দর, একদম চাঁদের মতো, তখন পাশে দাঁড়িয়ে থাকা আমার বরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখতে পেলাম। না, এই হাসি তো কোনো মিথ্যে হাসি নয়। এ তো মনের আনন্দে ফুটে ওঠা প্রাপ্তির হাসি। তবে কি সেও মুগ্ধ হয়ে গেল তার রূপে? রাতে নতুন বউ আর বিজয়কে একসাথে খেতে দেওয়া হলো। বিজয়ের বন্ধু বান্ধব, ছোট বোন, বড় বোন, বাবা মা সবাই ছিল। সেখানে শুধু আমিই ছিলাম না। সবাই যার যার মতো খাওয়া শেষ করে উঠল, অথচ কেউ একবার আমার খাওয়ার কথা মনেও করলো না। বিজয় তো একবার জিজ্ঞেস করতে পারতো আমার কথা। ও কি জানে না আমি যে ওকে ছাড়া খাই না? যখন নতুন এসেছিলাম এই বাড়িতে, খাবারের অভাব না থাকলেও আমাকে খাবারের অনেক কষ্ট দেওয়া হতো। একদিন বিজয়ের চোখে ব্যাপারটা ধরা পড়ল। সেদিনের পর থেকে সে আমাকে রেখে কখনো খায়নি। অথচ এতদিনের অভ্যাস সে আজ কিভাবে ভুলে গেল? যেই মানুষটা বিয়েতে রাজি ছিল না, সেই মানুষটা বিয়ে না করতেই এতটা পাল্টে গেল কিভাবে? আজ আমার বিছানায় নতুন বউকে থাকতে দেওয়া হলো। খুব কষ্ট হচ্ছে ঘরটা ছাড়তে। ঘরের প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে নিজের হাতে সাজিয়েছিলাম। আজ সব কিছুই এলোমেলো হয়ে গেল। আমি বিজয়ের মুখের দিকে এক বুক আশা নিয়ে তাকিয়েছিলাম। ভেবেছিলাম ও বলবে, সুফিয়া তুমি কোথাও যাবে না, এই ঘর তো একমাত্র তোমার। এই ঘরে একমাত্র তোমার থাকার অধিকার আছে, আর কারো না। কিন্তু আশাহত হয়ে চলে আসলাম অন্য ঘরে। মনে হলো সেও চাচ্ছে আমি এই ঘর থেকে চলে যাই। স্বামী হারালাম, ঘর হারালাম, কবে জানি এই বাড়ি থেকেও হারিয়ে যাব নিঃশব্দে। আজ আমি একদম নিঃস্ব। বাবা হারিয়ে যেই মানুষটাকে বেঁচে থাকার জন্য আঁকড়ে ধরেছিলাম, সেই মানুষটাই আজ খুব যত্ন করে হৃদয়টা ভেঙে দিল। আসলে প্রিয় মানুষরাই তো পারে এত যত্ন নিয়ে কষ্ট দিতে। না, কিছুতেই ঘুম আসছে না। এই একটা সমস্যা আমার, নিজের বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমোতে পারি না। আচ্ছা সত্যি বিছানা নাকি ঘুম না আসার কারণটা নিজের থেকেই লুকোতে চাইছি আমি। দীর্ঘ 10 বছর কখনো বিজয়কে ছাড়া ঘুমোইনি। বাপের বাড়ি নেই, যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না, তাই কখনো আলাদা থাকা হয়নি। অথচ আজ একই বাড়িতে দুজন আলাদা। এতদিনের অভ্যাস কি আর একদিনে ভোলা যায়? যার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতাম, তার বুকে আজ অন্য কেউ মাথা রেখে ঘুমাবে। বিজয় কি জানে না একা থাকা কতটা কষ্টের? আমি যে তাকে ছাড়া ঘুমোতে পারি না, সে কি বোঝে না? আর বুঝবেই বা কী করে? এখানে আমি একা থাকলেও ওর পাশে তো আজ সুন্দরী নতুন বউ। বুকের ভেতরে চিনচিন করে ব্যথা করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মনে হচ্ছে এখনই বুঝি মারা যাব। এমনভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শান্তি মনে হচ্ছে। রাতটা কোনো মতে কাটিয়ে সকালে উঠে সংসারের কাজে হাত লাগালাম। কিছুক্ষণ পর বিজয় এসে নাস্তার টেবিলে বসলো। ওর বউ এখনও নিচে নামেনি, হয়তো গোসল নিয়ে ব্যস্ত। আমি বিজয়কে নাস্তা দিলাম। সুযোগ পেয়ে একটা প্রশ্ন করে বসলাম, বাসর রাত কেমন কাটলো? কিছুক্ষণ চুপ থেকে বলল, নাস্তা করেছো? আমি এই 10 বছরে কখনো তোমাকে ছাড়া খেয়েছি? রাতে খাওনি তুমি? আমার খাওয়ার খোঁজ কে রাখে? এখনই খেয়ে নাও, পরে কাজ করো। আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ।
বিজয়ের কথা না বাড়িয়ে টেবিল থেকে নাস্তা না খেয়ে উঠে পড়ল। ও আমার চোখে চোখ রাখার সাহস পেল না। কিছুক্ষণ পর নতুন বউ নিচে নেমে এলো। শাশুড়ি মা বউয়ের সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছিল। আমাকে দেখিয়ে বলল, এইটা তোমার সতীন। এতক্ষণে সবাইকে সালাম দিলেও আমাকে সে সালাম দেয়নি। আমি বললাম, তুমি আমাকে কি বলে রাখবে জানি না, আমি তোমাকে ছোট এবং তুই করেই রাখবো। এভাবেই চলছিল দিনকাল। বিজয়ের থেকে দূরত্ব দিন দিন বেড়েই চলল। মাসে 2-1 দিন সে আমার ঘরে এসে থাকতো দায়িত্ব হিসেবে। আমিও সেটাকে ভালোবাসা ভেবে খুশি থাকতাম। যাই হোক, ভালোবাসার মানুষের কাছাকাছি আছি। মাসে 1-2 বার হলেও তো তার দেখা পাই, এটাই যথেষ্ট। এখন তো আমার তাকে ছাড়া খাওয়া থাকার অভ্যাস হয়ে গেছে। আগে যখন ছোট ছিল না, রাত 11টা পর্যন্ত বিজয়ের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতাম। ছোট এসে সেই কষ্ট থেকে আমাকে মুক্তি দিয়ে দিয়েছে। একদিন আমাকে রাতের খাবার নিয়ে অপেক্ষা করতে দেখে ছোট বলল, বুবু, তুমি তো সারাদিন অনেক কাজ করো, এত রাত পর্যন্ত তোমার খাবার নিয়ে অপেক্ষা করতে হবে না। তুমি ঘুমাও গিয়ে, আমি ওনাকে খাবার দিয়ে দেব। এতদিন যার মুখ দেখে সারাদিনের কষ্টের কথা ভুলে যেতাম, আজ তার জন্য অপেক্ষা করাও বারণ। আমি মুখ ফুটে কিছু না বললেও আমার বুঝতে বাকি নেই। কৌশলে আমাকে বিজয়ের থেকে আরও 1 ধাপ দূরে সরানো হলো। তবু আমি ছোটকে কোনো দোষ দেই না, ছোট তো আমার সতীন। কিন্তু বিজয় তো আমার স্বামী। সে যখন আমার খোঁজ নেয় না, সতীনকে দোষ দিয়ে কি হবে? এরই মাঝে শ্বশুর মারা গেল হঠাৎ। বাড়িতে কান্নাকাটির ধুম পড়ে গেল। শ্বশুরের মৃত মুখটা দেখে বাবার কথা খুব মনে পড়ছিল। বিজয় সেদিন সবার সামনে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল আর বলছিল, আমিও তোমার মতো বাবাহারা হয়ে গেলাম। ইদানিং শাশুড়ি অসুস্থ থাকে বেশি, রাতে ঘুমায় না ঠিক মতো, খাওয়া দাওয়া না করে শুধু কান্নাকাটি করে। তিনিও একা, আমিও একা, তাই মাঝে মাঝে রাতে আমি তার সাথেই থাকি। শাশুড়ির সাথে সম্পর্কটা এখন মধুময় হয়ে উঠেছে। অনেক রাত পর্যন্ত গল্প করি দুজনে। এক সময় গল্প করতে করতে সে ঘুমিয়ে যায়, আমার রাতটা মাঝে মাঝে ঘুমহীন কেটে যায়। মাঝ রাতের আকাশের সাথে যে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে, কত ঘুমহীন রাতের সাক্ষী রাতের আকাশ। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখে দেখে অনেক রাত কাটিয়ে দেই। ছোট ইদানিং খুব অসুস্থ থাকে, খায় না। শাশুড়ি বলল ডাক্তার দেখাতে। সন্ধ্যায় বিজয় ছোটকে নিয়ে ডাক্তারের কাছে গেল। রাতে ফিরে আসলো সুখবর নিয়ে। বিজয় মাকে খুশিতে চিৎকার করে জানালো, উনি দাদি হতে চলেছেন। এতদিনে এই ঘরে নতুন মেহমান আসছে। মিষ্টি নিয়ে মায়ের মুখে তুলে দিল। আমিও সেখানে দাঁড়িয়েছিলাম। আমার মুখে মিষ্টি তুলে দিয়ে বলল, সুফিয়া, অবশেষে আমি বাবা হব। এত দিনের স্বপ্ন পূরণ হবে আমার। আর আমি হব তোমার বাচ্চার সৎ মা। এভাবে বলছো কেন? তুমি খুশি হওনি? কেন খুশি হব না? এই দিনটা দেখার জন্যই তো তোমাকে বিয়ে করিয়েছিলাম। বিজয় আজও এড়িয়ে গেল আমাকে, কথা বাড়ালো না। কেন জানি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না ও। মুখে খুশির কথা বললেও মন থেকে খুশি হতে পারিনি। সতীন বলেই হয়তো। এখন বিজয় ছোটকে খুব যত্ন করে। নিজের হাতে খাইয়ে দেয়, উপর থেকে নিচে নামতে দেয় না। আমিও যতটুকু পারি করি, না হলে যে সবাই বলবে সতীন বলে হিংসা করি। তবে মনে মনে সহ্য করতে পারতাম না ওদের এত ভালোবাসা। হিংসা, না পাওয়ার ব্যথা, হারানোর শোক, সব কিছু আষ্টে পিষ্টে জাপটে ধরেছে আমায়। মাঝে মাঝে শাশুড়িমা বিজয়কে দায়িত্বের কথা মনে করিয়ে দিত। বলতো, বাবা, সুফিয়াও কিন্তু তোর স্ত্রী, ওকেও একটু সময় দিস। তাই মাঝে মাঝে দায়িত্ব পালন করার জন্য আমার কাছে আসতো। তাও আবার শাশুড়ি মনে করিয়ে দেবার পর। কিন্তু এখন আর আমার এইটা ভালো লাগে না। যেখানে ভালোবাসা নেই, সেখানে এই শারীরিক সম্পর্কটা শুধুই নোংরামি। আস্তে আস্তে ওর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনলাম। কখনো ওর সামনে পড়তাম না। ও সারাদিন বাসায় থাকতো না। সকালে যেত, আসতো অনেক রাতে। শুক্রবার বাসায় থাকলে দেখা হলেও কথা বলতাম না। আগে মাঝে মাঝে শাশুড়ি রুমে থাকতাম। এখন পার্মানেন্ট থাকতে শুরু করেছি, যেন কোনোভাবেই দায়িত্ব নামের নোংরামিটা আমার সাথে না হয়। কবে যে কতটা দূরে চলে এসেছি সেই খোঁজও সে রাখিনি। দেখতে দেখতে চলে আসলো কাঙ্ক্ষিত সেই দিন। আজ ছোটোর ডেলিভারির ডেট। বেলা 12টায় সিজার হওয়ার কথা। আমার স্বামী বাবা হবে, শাশুড়ি দাদি হবে, আমি হব সৎ মা। ছোটকে নিয়ে হসপিটালে উপস্থিত হলাম। সিজারের সব ব্যবস্থা হয়ে গেছে। ডাক্তার বলল রক্তের ব্যবস্থা করে রাখতে। রক্তের প্রয়োজন পড়তে পারে। আমি ডাক্তারকে বললাম, সমস্যা নাই, আমার আর রোগীর ব্লাড গ্রুপ একটাই, ব্লাড লাগলে আমি দেব। বিজয় কি যেন ভেবে বলল, তোমার ব্লাড দিতে হবে না, আমি দেখি ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায় কি না। কেন ভয় পাও? কিসের ভয়? যদি আমার রক্তে তোমার স্ত্রীর শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়? এভাবে কথার মার প্যাচে আমাকে আঘাত না করলেও পারো। তোমার এমনভাবে বলা কথাগুলো ছুরির মতো আঘাত করে বুকে। তোমার অবহেলাগুলো আমাকে এইভাবে আঘাত করে। আমি তো তোমার শরীর খারাপ হবে ভেবে বলেছি কথাটা। আমার কথা তুমি নাই বা ভাবলে?
এমন সময় নার্স এসে বিজয়কে বলল, আপনি মেয়ের বাবা হয়েছেন আর রক্তের প্রয়োজন পড়েনি। মা ও বাচ্চা দুজনেই সুস্থ। আমি আর বিজয় ছোটর কাছে গেলাম। নার্স বাচ্চাটাকে এগিয়ে দিল আমার দিকে। আমি হাত বাড়ালাম কোলে নেওয়ার জন্য, কিন্তু ছোট নার্সকে বলল, বাচ্চাকে আগে ওর বাবার কোলে দিন, পরে অন্য কেউ নেবে। আমি হাত নামিয়ে নিলাম। নার্স বাচ্চাটাকে বিজয়ের কোলে দিল। বিজয় মেয়েকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি ঝরে পড়ল। আমি তার চোখে মুখে বাবা হওয়ার আনন্দ দেখতে পেলাম। তার অনুভূতিটা আমিও মন থেকে অনুভব করছিলাম। বাবা হওয়ার সুখ যে কতটুকু তাকে না দেখলে বুঝতেই পারতাম না। ইস, কত কষ্টই না করেছে একটা বাচ্চার জন্য। ডাক্তার, কবিরাজ আরও কত জায়গায় গিয়েছি। কবিরাজের কথায় শীতের দিন মাঝরাতে গোসল করে ওষুধ খেয়েছি, তারপর ঠান্ডা জ্বরে বিছানায় পড়েছিলাম কতদিন, তবুও কোনো কিছুতে কোনো লাভ হয়নি। অথচ ছোট কত সহজে মা হয়ে গেল। তার কোনো কবিরাজের দরকার পড়লো না, তার জন্য স্বামীর ভালোবাসায় যথেষ্ট ছিল। 3 দিন পর ছোটকে বাড়িতে নিয়ে আসা হলো। শাশুড়িমা নাতনিকে কোলে নিয়ে তার গলার চেন খুলে পরিয়ে দিলেন, আর নাতনির নাম রাখলেন পরি। দেখতেও পরীর মতো, মায়ের মতো সুন্দরী হয়েছে। পরি রাতে খুব জ্বালায়, তাই ছোট ঠিকমতো ঘুমাতে পারে না। দিনের বেলায় আমি ছোটকে বলি, তুই একটু ঘুমা, রাতে তো ঘুমোতে পারিস না, আমি পরীকে দেখব। ছোট তাই করে, রাতেও পরীকে নিয়ে থাকে আর আমি দিনের বেলায়। এখন আমার অনেকটা সময় পরীর সাথে কেটে যায়। ওর হাত পা নাড়াচাড়া, ওর হাসি, খেলাধুলা, এগুলো আমাকে কিছুক্ষণের জন্য হলেও সব কষ্ট ভুলিয়ে রাখে। সতীনের মেয়ে ভেবে যেখানে হিংসা হওয়ার কথা, সেখানে আমি পরীকে খুব বেশি ভালোবাসি। ওর নিষ্পাপ মুখটা আমাকে বারবার ওর কাছে টানে। আমি যে ওর মধ্যে আমার বিজয়ের আনন্দকে খুঁজে পাই। তবে ইদানিং ছোট পরীকে আমার কাছে বেশি আসতে দেয় না। আমি পরীকে আদর করি, এটা ওর পছন্দ না। আমার থেকে পরীকে দূরে সরিয়ে রাখে। নানান সময় নানান কথার মাঝে অপমান করে আমাকে। তবুও আমি পরীর থেকে নিজেকে দূরে রাখতে পারি না। পরীও আমাকে দেখলেই কোলে আসার জন্য অস্থির হয়ে যায়। একদিন পরী খেলতে খেলতে পড়ে গিয়ে ব্যথা পেল। যদিও আমি সামনেই ছিলাম, ঠোঁট কেটে রক্ত পড়ছিল। আমি রক্ত বন্ধ করানোর চেষ্টা করছিলাম। ছোট দৌড়ে এসে পরীকে আমার কোল থেকে কেড়ে নিয়ে জিজ্ঞেস করলো, তুমি সামনে থাকতে পরী ব্যথা পেলো কিভাবে? খেলতে খেলতে কিভাবে যেন পড়ে গেল জানি না। জানো না, নাকি ইচ্ছে করে ব্যথা দিয়েছো? কি বলছিস এইসব? এটা তুই বলতে পারলি? কেন পারবো না? তুমি যে আমাকে হিংসে করো আমি জানি না নাকি? আজ পর্যন্ত তোর কোনো ক্ষতি হয় এমন কিছু করেছি আমি? করো নাই, তবে করতে কতক্ষণ? নিজে তো মা হতে পারোনি, তাই আমাকেও সন্তান ছাড়া করতে চাও। তুমি পরীর আশেপাশে না আসলেই খুশি হব। বিজয় এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? আমি বললাম, তোমার বউ আমাকে পরীর কাছে যেতে মানা করলো। আমি নাকি পরীকে ইচ্ছে করে ব্যথা দিয়েছি। বিজয় ছোটকে কিছু বলল না, উল্টো আমাকেই বলল, তুমি পরীর কাছে এসো না, তাহলেই তো হয়। রাত বাজে 3টা, কিছুতেই ঘুম আসছে না। বারবার ছোটর বলা কথাগুলো মনে পড়ছে, আর কান্না পাচ্ছে। আমি মা হতে পারিনি বলে পরীর ক্ষতি করব, এটা ভাবতে আমার গা শিউরে ওঠে। অথচ ছোট কত সহজেই কথাটা বলে ফেললো। না, বিছানায় শুয়ে থাকতে পারছি না। আস্তে করে উঠে বারান্দায় চলে গেলাম, যেন শাশুড়ি জেগে না যায়। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মুখে কাপড় চাপা দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। এই কান্নাই তো আমার একমাত্র সঙ্গী। কান্না করেই মনের কষ্টগুলোকে হালকা করতে পারি। কাঁদতে পারি বলে এখনো বেঁচে আছি। আকাশে কত সুন্দর চাঁদ ঝলমল করছে। আমার মনে এত মেঘ কেন? মেঘ জমতে জমতে মনের ভেতরে অন্ধকার ছেয়ে গেছে। তবুও এক টুকরো আশা নিয়ে বেঁচে আছি। যদি কখনো এই মেঘ ভেঙে সূর্য ওঠে। পেছন থেকে কে যেন ঘাড়ে হাত রাখলো। আমি চমকে গিয়ে, কে? আমি। মা, আপনি এখানে? তুই ঘুমোসনি কেন? এমনি ঘুম আসছে না। আমি তোর থেকে সব কিছু কেড়ে নিয়েছি, তাই না? বিজয়কে কেড়ে নিয়েছি, তোর রাতের ঘুম কেড়ে নিয়েছি। না মা, সবই আমার ভাগ্য। না রে মা, ভাগ্য না। সব কিছু আমার কারণেই হয়েছে। আমার কারণেই তোর মতো একটা দুঃখী মেয়ে আর ছন্ন ছাড়া। সবই আমার দোষ। দোষ না মা, এটা আপনার অধিকার। ছেলের ঘরে সন্তান দেখার ইচ্ছাটা কোনো দোষের নয়। আমি কাউকে দোষারোপ করি না। আমার কপালে যা ছিল তাই হয়েছে। কিন্তু মা, আমি তো নিজের থেকেই সব অধিকার ছেড়ে দিয়েছি। স্বামী, ঘর, সুখ সবই তো ছোটকে দিয়ে দিয়েছি। ওই মেয়েটাকে নিয়ে একটু খেলি বলে ওর সহ্য হয় না। আমি নাকি পরীকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাই। ও এই কথাটা বলতে পারলো? কিভাবে পারলো মা ও এই কথাটা বলতে? তার উপরে বিজয়ও আমাকে পরীর কাছে যেতে মানা করলো। কেন করলো মা এমনটা, বলতে পারেন? শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমিও ছোট বাচ্চাদের মতো তাকে আগলে ধরে কাঁদতে লাগলাম। এই মাঝরাতে যখন সবাই ঘুম, আমি আর আমার শাশুড়ি কান্নায় ব্যস্ত। সকালে রান্না করছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই অবাক হয়ে গেলাম। কিরে কুইন, তুই এখানে?
কেন, এসে কি খুব অপরাধ করে ফেলেছি? আরে না, কি বলছিস এসব? আয় ভেতরে আয়। শাশুড়ির সাথে কুইনের পরিচয় করিয়ে দিলাম। শাশুড়ি বলল, তোমরা ঘরে গিয়ে গল্প করো, আমি চা নাস্তা পাঠাচ্ছি। আমরা ঘরে এসে বসলাম। আমি বললাম, এতদিন পর কিভাবে আসলি? তোর কথা মনে পড়লো তাই চলে আসলাম। বাসা চিনলি কিভাবে? ইচ্ছা থাকলে সবই হয়, ইচ্ছা ছিল তাই খুঁজে নিয়েছি। আচ্ছা কেমন আছিস বল? তুই কেমন আছিস সেটা বল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে, আছি ভালোই। এটাকে কি ভালো থাকা বলে? দামি শাড়ি, ভালো খাবার, বড় ঘর, আর কি লাগে ভালো থাকার জন্য? আর স্বামী, তাকে কি পাশে লাগে না ভালো থাকার জন্য? পাশে তো আছে, সেটা তো শুধু নামেই। সত্যিটা তুইও জানিস, আমিও জানি। এভাবে কি বেঁচে থাকা যায়? বেঁচেই তো আছি, মরিনি তো। দয়া করে চুপ করবি তুই? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস কি হাল হয়েছে তোর? কেন এভাবে নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিস? এসব করে কি প্রমাণ করতে চাস তুই দুনিয়ার সব থেকে ভালো মেয়ে? মুখ বুজে সব সহ্য করতে পারিস? এছাড়া কী বা করার আছে আমার? অনেক কিছুই করার আছে। তুই ভুলে যাস কেন তুই একজন মাস্টার্স কমপ্লিট করা মেয়ে? তুই চাইলে একটা ভালো জব করতে পারিস। বিজয় রাজি হবে না। বিজয় কি আদৌ তোর কথা ভাবে? একজন শিক্ষিত মেয়ে হয়ে ঘরের ভেতরে নিজেকে বন্দি করে রেখে এমন দুঃখী দুঃখী ভাব নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। কেন মিছিমিছি পড়ে আছিস এই সংসারে? এত অপমানের পরেও কিসের আশায়? তোর বেঈমান স্বামী তো খুব সুন্দর করে সংসার করে যাচ্ছে, আর তুই কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিচ্ছিস। বিজয়কে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমি বলছি না তুই তোর স্বামী সংসার ছেড়ে দে, শুধু বলছি এই মিথ্যে মায়া থেকে নিজেকে বের করে নিয়ে আয়। তুই না সব সময় বলতেই লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করবি। তাহলে এখন কোথায় গেল তোর সেই স্বপ্ন? স্বপ্ন দেখতে যে ভুলে গেছি। ভুলে গেলে চলবে না, বাঁচতে হলে স্বপ্ন দেখতে হবে। ভালো থাকতে হলে সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। তোকে নিজের ভালো থাকার পথ খুঁজতে হবে। একবার বাইরে বেরিয়ে দেখ তুই কত স্বাধীন। একটা জব কর, নিজেকে কাজে ব্যস্ত করে দেখ কতটা ভালো লাগে। সবার জীবনে কিছু না কিছু কষ্ট আছে, তাই বলে সেই কষ্টের কথা ভেবে মূল্যবান সময়টাকে নষ্ট করা যাবে না। কষ্টের মাঝে সুখ খুঁজে নিতে হবে। বেঁচে থাকায় সব না, ভালো থাকাও জরুরি। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। আচ্ছা, আমি তো কখনো তোকে এই ব্যাপারে কিছু বলিনি, তাহলে তুই জানলি কিভাবে? ওই যে বললাম না, ইচ্ছে থাকলে অনেক কিছু হয়। ইচ্ছে ছিল তাই জেনে গেছি। আর সতীনের সংসারে একটা মানুষ কেমন থাকতে পারে সেটা তুই বলার পর আমি জানবো? তোর কষ্টটা যদি না জানি, না বুঝি, তাহলে কেমন বন্ধু আমি? আচ্ছা বাদ দে, এখন নাস্তা কর। সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম, শাশুড়ি এসে পাশে বসলেন। জিজ্ঞেস করলেন, কী রে, মন খারাপ? না, ভাবছি। কি ভাবছিস? আমি একটা জব করতে চাই। কেন, তোর কি কোনো কিছুর জন্য টাকা লাগবে? না মা, আসলে ব্যাপারটা তেমন না। আমি চাইছি নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখতে। বাড়িতে থাকলে পরীর থেকে দূরে থাকতে পারি না। পরীর কাছে যাওয়া ছোটর পছন্দ না। এভাবে দিনকে দিন আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। আর মাসের শেষে হাত খরচের টাকাটাও বিজয়ের কাছ থেকে নিতে হবে না। সব ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি কি বলেন? আমি আর কি বলবো? আমি তো জীবনে তোকে কম কষ্ট দেইনি। তোর যেটা ভালো লাগে কর, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যাই করিস এই বাড়ি ছেড়ে তুই যেতে পারবি না। তোর সাথে গল্প না করে যে আমার ঘুম হয় না। আচ্ছা মা, তাই হবে। তবে ভাবছি বিজয় কি রাজি হবে? কথা বলে দেখ কি বলে। আমি রাতে ওদের ঘরে গেলাম। ওদের বলতে যে এই ঘরটা একটা সময় আমার ছিল। প্রায় 2 বছর পরে এই ঘরটায় আসলাম। অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। এই ঘরে আলমারির জায়গায় টেবিল রাখা হয়েছে। খাট যেখানে ছিল সেখানে নাই, অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আগের মতো কিছুই নেই, ছোট নতুন করে সাজিয়ে নিয়েছে। যাই হোক, ঘরে ঢোকার আগে আমি একটু কাশি দিয়ে নিলাম। ছোট বলল, কে? আমি ভেতরে যেতেই বিজয় বলল, তুমি? একটা কথা বলার ছিল। কি বলো? ছোট বলল, এখন কথা বলা যাবে না, পরি ঘুমিয়েছে, উঠে পড়বে। বিজয় বলল, সুফিয়া, তাহলে চলো ছাদে গিয়ে কথা বলি। এত রাতে ছাদে কেন? থাক, তাহলে কালকে সকালে বলবো। না, এখনই চলো, সকালে আমার সময় নেই। ছোটর আগে জ্বলছে। ও ভেবেছিল পরির ঘুম ভাঙার কথা বললে হয়তো বিজয় আমার সাথে আর কথা বলবে না, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে গেল। আমি ছোটর কাণ্ড দেখে না হেসে পারলাম না। যেখানে আমি নিজে থেকে সব ছেড়ে দিয়েছি, তবুও যে কিসের এত ভয় ওর বুঝি না। আমি আর বিজয় ছাদে চলে গেলাম।